গল্পের শুরুতেই প্রধান ক্যারেক্টার লিকে দেখানো হয় শারীরিকভাবে শক্তিশালী হওয়ায় মেয়েরা তাকে খুব পছন্দ করে, তবে মানসিকভাবে সে কিছুটা ভারসাম্যহীন, অর্থাৎ তার আচার আচরণ অনেকটা বাচ্চাদের মতো। তার ছোট ভাই পার্কের একটা ছোট্ট রেস্টুরেন্ট আছে, সেখানেই লি ওয়েটার হিসেবে কাজ করে। প্রতিনিয়তই তার দ্বারা ছোটখাটো ভুল হয়ে যায়, কিন্তু পার্ক তাকে কখনোই কিছু বলে না। লি প্রতিদিন একটা জিমে ব্যায়াম করতে আসে। এখানে আমরা জিমের মালিক মিস্টার কিমকে দেখতে পাই। সে লিকে খুব স্নেহ করে। সেদিন লি বাড়ি যাওয়ার সময় হোজা নামের এই বৃদ্ধ মহিলা একটা গাড়ি নিয়ে আসে এবং লিয়ের কাছে হসপিটালের অ্যাড্রেস জানতে চায়। বলে, আমার গাড়িতে উঠে একটু হসপিটালটা দেখিয়ে দাও। প্রথমে লি ভাবে তাকে হয়তো কিডন্যাপ করবে, কিন্তু হোজা তাকে অনেক রিকোয়েস্ট করছিল, তাই সে গাড়িতে উঠে পড়ে। এরপর হোজা তাকে জোর করে হসপিটালে নিয়ে আসে। দেখা যায় লিয়ের ব্লাড স্যাম্পল কালেক্ট করা হচ্ছে। এত রক্ত দেখে লি খুব ঘাবড়ে যায়, তাই দ্রুত সেখান থেকে চলে আসতে থাকে। তখন দেখে মিন নামের এই বাচ্চা মেয়েটা টিভিতে কে ড্রামা দেখছে। লি তার পাশে গিয়ে বসে পড়ে। মিনের মাথায় চুল না থাকায় লি বলে, তোমাকে দেখতে খুব অদ্ভুত লাগছে, বেশি চিপস খাওয়ার ফলেই সব চুল পড়ে গিয়েছে। এই কথা শুনে মিনের অনেক রাগ হয় এবং জোর করে লিকে একটা চিপস খাইয়ে দেয়। লি আগে কখনো চিপস খায়নি। এই চিপসের ফ্লেভার তার খুব পছন্দ হয়, তাই সে আরো চিপস খেতে চায়, কিন্তু মিন মানা করে। এদিকে লি লেখাপড়া জানতো না, তাই প্যাকেটের নামটাও পড়তে পারে না। তখন আবার পার্ক তাকে ফোন করে। লি বলে, আমি হসপিটালে বসে আছি, একটা মেয়ে আমাকে চিপস খেতে দিচ্ছে না। কিছুক্ষণ পর পার্ক হসপিটালে চলে আসে। তখনই হোজার সাথে তার দেখা হয়। পার্কের সাথে তার আগে থেকেই পরিচয় ছিল। হোজা সম্পর্কে মিনের নানু হয় এবং তার কাছ থেকে পার্করা জানতে পারে মিনের লিউকেমিয়া হয়েছে। খুব শীঘ্রই বোন ম্যারো ট্রান্সপ্লান্ট করতে হবে। বোন ম্যারো মানে হচ্ছে হাড়ের ভেতরে থাকা এক ধরনের সফট টিস্যু, যার কাজ হচ্ছে রক্তের সেল এবং প্লাটিলেট উৎপাদন করা। তাই সে লিকে হসপিটালে নিয়ে এসেছিল। এর কারণ মিনের বাবা হচ্ছে লি। এই কথা শুনে মিন আর লি দুজনেই শকড হয়ে যায়, কারণ লি জানতো না তার একটা মেয়ে আছে। এরপর পার্ক তাকে বাড়িতে নিয়ে আসে। টিভিতে সেই চিপসের অ্যাড দেখে তার মিনের কথা মনে পড়ে। এরপর দিন সে পার্কের মানিব্যাগ চুরি করে এবং কিমের সাথে হসপিটালের দিকে রওনা হয়। দেখা যায় মিনের জন্য 2টা চিপসের প্যাকেট নিয়ে এসেছে। এদিকে মিন সেই হসপিটাল থেকে কোনো এক কারণে পালিয়ে যাচ্ছিল। এই দেখে লি তার পিছু নেয় এবং তাকে থামিয়ে জিজ্ঞেস করে, তুমি কোথায় যাচ্ছ? যদি আমার ব্লাড প্রয়োজন হয় তাহলে আমি দিতে রাজি আছি, কিন্তু মিন বলে, তোমার মতো বোকা মানুষের ব্লাড আমার লাগবে না। এই বলে সে একটা ট্যাক্সিতে উঠে পড়ে। লিও তার সাথেই রওনা হয়। অপরদিকে কিম পার্ককে ফোন করে জানায় লি আবারও হসপিটালে এসেছে। এই শুনে পার্ক দ্রুত তার গাড়ি স্টার্ট করে। তখনই তার মেয়ে সিউনকে গাড়িতে দেখতে পায়। গত রাতে তার মা অনেক বকাঝকা করেছিল, তাই সে গাড়িতেই ঘুমিয়েছে। এদিকে হোজাও জানতে পারে মিন হসপিটাল থেকে পালিয়েছে। কিছুক্ষণ পর পার্ক আসলে হোজা তাকে অনেক কথা শোনায়। সে ভেবেছিল লি তার নাতনিকে নিয়ে চলে গিয়েছে। এরপর পার্ক লিকে ফোন করে তার লোকেশন জানতে চায়। মিন ইশারায় বলছিল তাদের কিছু না জানাতে, কিন্তু লি সত্য কথা বলে ফেলে যে তারা ডাইজু শহরে যাচ্ছে। এই শুনে পার্ক, সিউন আর হোজা দ্রুত ডাইজু শহরের দিকে রওনা হয়। অপরদিকে মিন আর লি একটা রেস্টুরেন্টে ব্রেকফাস্ট করছিল। এখানে লি জানতে পারে মিন বাহিরের খোলা খাবার খেতে পারে না, তার সবসময় পরিষ্কার প্লেটে খাবার খেতে হয়। তাই সে বেশিরভাগ সময় প্যাকেট জাতীয় খাবার খায়। এছাড়া তার একটু সর্দি হলে বা সামান্য রক্তক্ষরণ হলেই মৃত্যুবরণ করবে। এদিকে দেখা যায় কিম ডাইজু শহরের গ্যাংস্টার ডং লিকে ফোন করেছে। তাকে জানায় লি আর মিনকে যে করেই হোক খুঁজে বের করতে হবে। ডং লি তার অর্ডার পালন করতে রাজি হয়, কারণ কিম এক সময়ে ডাইজু শহরের অনেক বড় গ্যাংস্টার ছিল। এদিকে মিনরা দেখে তারা ব্রেকফাস্ট করতে অনেক সময় ব্যয় করে ফেলেছে। ততক্ষণে তাদের বাসটা চলে গিয়েছিল। এই দেখে মিন প্রচন্ড রেগে যায়। অপরদিকে পার্ক দেখে তার ক্রেডিট কার্ড ইউজ করে লি খাবার বিল পে করেছে। সেই বিল দেখে তারা ওই রেস্টুরেন্টে চলে আসে, কিন্তু তারা মিনদের কোথাও খুঁজে পায় না, কারণ তখন লিরা অন্য একটা বাসে করে ডাইজুতে পৌঁছে গিয়েছে। তারপর মিন একটা বেসবল স্টেডিয়ামে ঢুকে। সে এক বেসবল প্লেয়ারের কাছ থেকে অটোগ্রাফ নিতে এসেছিল, কিন্তু সেই মাঠের এক কর্মী জানায় সেই প্লেয়ার আগামীকাল খেলতে আসবে। এর মানে মিনদের আজকে এখানেই থাকতে হবে, কিন্তু মিন সাথে করে ঔষধ নিয়ে আসেনি। এদিকে লি খুব ক্লান্ত হয়ে যাওয়াতে ফিরে যেতে চাইছিল। মিন বলে, আমার প্রথম চিকিৎসা ডাইজু হসপিটালে হয়েছিল। সেখানে লিসাং নামের এক ছেলের সাথে খুব ভালো বন্ধুত্ব হয়। লিসাং এর স্বপ্ন ছিল সেই প্লেয়ারের অটোগ্রাফ নেওয়া। আগামীকাল তার জন্মদিন, তাই আমি তাকে সেই অটোগ্রাফ উপহার দিতে চাই। তখনই চ্যান নামের এই লোকটা তাদের সামনে চলে আসে। লি তাকে খারাপ লোক ভেবে গলা টিপে ধরে, কিন্তু চ্যান বলে, আমি তোমাদের হেল্প করতে পারবো। মিন বলে, আমার একজন বেসবল প্লেয়ারের অটোগ্রাফ লাগবে। চ্যান জানায় সে অটোগ্রাফ নিয়ে দিবে, এর জন্য অনেক টাকা লাগবে। লি তার ভাইয়ের ক্রেডিট কার্ডের পিন নাম্বার জানতো না। চ্যান বলে, এতে সমস্যা নেই, শুধু ক্রেডিট কার্ডটা দিলেই
দিতেই হবে। লি তাকে কার্ডটা দিলে সে চলে যাচ্ছিল। তখন লিয়ের সন্দেহ সঠিক হয়। চ্যান ধোঁকাবাজি করেই অসহায় মানুষদের টাকা হাতিয়ে নেয়। তাই লি তার পেছনে দৌড়াতে শুরু করে। এভাবে অনেকক্ষণ তাকে ধাওয়া করে। এক পর্যায়ে চ্যান একটা সাবওয়ে স্টেশনে ঢুকে যায় আর লি সেখানে যেতে ভয় পাচ্ছিল, তাই সে আর তাকে ফলো করে না। এরপর দেখা যায় পার্কের কাছে বিভিন্ন অশালীন জায়গার পেমেন্ট নোটিফিকেশন আসছে। চ্যানরা তার কার্ড ব্যবহার করে নাইট ক্লাব সহ বিভিন্ন জায়গায় মজা করছিল, কিন্তু হোজাভাবে তার নাতনিকে নিয়ে লি উল্টাপাল্টা জায়গায় ভিজিট করেছে। এদিকে মিন সেই এটিএম এর ভিতরেই বসেছিল। সেখানে এক স্কুল পড়ুয়া মেয়ের কাছে সাহায্য চায়। মেয়েটা কিছু টাকা দেয়, কিন্তু একা সে কোথায় যাবে, তাই রাস্তার পাশে বসে থাকে। এদিকে পার্ক তার স্ত্রীকে ফোন করে ক্রেডিট কার্ডটা ফ্রিজ করে দিতে বলে, যাতে কেউ টাকা তুলতে না পারে। তখন আবার মিস্টার কিম সেখানেই ছিল। সবকিছু শুনে বোঝা যায় লিয়ের কার্ডটা ডংলির কর্মীরাই চুরি করেছে। তাই সে ডংলিকে ফোন করে অনেক কথা শোনায় এবং কঠোরভাবে বলে, আজকে রাতের মধ্যে লিকে খুঁজে বের করো, না হলে তোমাকে লিডারশিপ থেকে বাদ করে দিব। অপরদিকে লি আবার সেই বেসবল প্লেয়ারের ঘরটা খুঁজে বেড়াচ্ছিল। একটা জায়গায় স্ট্রিট ফুডের দোকান দেখে তার খুব খিদে পায়। এরপর সে ওই দোকানে বসে সুস্বাদু খাবার খাচ্ছিল। তখনই আবার মিনের কথা মনে পড়ে, কিন্তু তার কাছে টাকা না থাকায় দোকানদার তাকে আটকে রাখে। তখন একটা মাতাল লোক তার হয়ে পেমেন্ট করে দেয়। এরপর দেখা যায় লি সেই লোকের গাড়িতে বসে মিনকে খুঁজে বেড়াচ্ছে, কিন্তু মাতাল অবস্থায় গাড়ি ড্রাইভ করাতে ট্রাফিক পুলিশ তাদের আটকে দেয়। এদিকে ডংলি তার লোকদের জোর করে এবং লিদের ছবি দেখিয়ে বলে, এই দুজনকে আজকে রাতের মধ্যে খুঁজে বের করতে হবে। সেই ছবি দেখে চ্যান খুব ঘাবড়ে যায় এবং তার দুজন সহকর্মী নিয়ে লিদের খুঁজতে শুরু করে। এদিকে লি গাড়ি থেকে নেমে এক দৌড় দেয়, কারণ সে আসার সময় এটিএম বুথটা দেখেছিল। এদিকে পুলিশরা তাকে অপরাধী ভেবে পিছু করে। তখন দেখা যায় মিন দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরে কান্না করছে, কারণ সে একা খুব ভয় পাচ্ছিল। বাবা মেয়ের এই দৃশ্য দেখে সেই পুলিশরাও খুব ইমোশনাল হয়ে যায়, কিন্তু তাদের ডিউটি পালন করতে হবে, তাই লিকে অ্যারেস্ট করে নিয়ে যায়। মিন তাদের সাথে যাওয়ার রিকোয়েস্ট করছিল, তাই তাকেও সাথে করে নিয়ে আসা হয়। এরপর দুজন সেই লকআপেই শুয়ে পড়ে। পাশে এক ক্রিমিনালকে দেখে মিন খুব ভয় পাচ্ছিল, তাই লি উল্টো হয়ে সেই ক্রিমিনালকেই ভয় দেখায়। এরপর বাবা মেয়ে সেখানেই ঘুমিয়ে পড়ে। এদিকে পার্করা একটা হোটেলে খাবার খাচ্ছিল। পার্ক হোজাকে বলে, আমার বিশ্বাস লি তার মেয়ের খুব ভালো করেই খেয়াল রাখবে, তাই চিন্তা করবেন না। পরদিন সকালে অফিসার এসে দেখে মিন ব্রেকফাস্টে চিপস খাচ্ছে। লি বলে, আমার মেয়ে খুব অসুস্থ, সে অপরিষ্কার খাবার খেতে পারে না। এই শুনে অফিসারের খুব মায়া হয় এবং তাদেরকে পাশের একটা রেস্টুরেন্টে নিয়ে আসে। এরপর পরিষ্কার প্লেটে মিনের জন্য খাবারের ব্যবস্থা করে। এই রেস্টুরেন্টটা খুব ফেমাস ছিল, যে কারণে প্রায় সময়ই অনেক সেলিব্রিটি আসে। লিসাংয়ের পছন্দের সেই প্লেয়ারের অটোগ্রাফটাও সেখানেই ছিল। সেটা নেওয়ার জন্য মিন ইমোশনাল অভিনয় শুরু করে, কান্না করে সবাইকে তার অসুস্থতার কথা জানায়। এমন সময় ওই বেসবল প্লেয়ার রেস্টুরেন্টে খেতে আসে, আর সে এমন কান্না দেখে মিনকে অটোগ্রাফটা দিয়ে দেয়। অবশেষে এই বলটা পেয়ে মিন খুব আনন্দিত হয়। এরপর সে চলে আসে ডাইজু হসপিটালে। আমরা দেখি লিসাংয়ের অবস্থা খুব ক্রিটিক্যাল। মিন তাকে বার্থডে উইশ করে সেই বলটা রেখে চলে আসে, কিন্তু তার মনটা ভেঙে যায়, কারণ সে জানে তারও কিছুদিন পর এমন অবস্থা হবে। দেখা যায় সে খুব ক্লান্ত হয়ে গিয়েছে, তাই লি তাকে কাঁধে তুলে নেয়। এখানে প্রথমবার মিন তাকে বাবা বলে ডাকে এবং তার ব্লাড নেওয়ার জন্য রাজি হয়ে যায়। লি খুশি হয়ে বলে, আমার সব রক্ত তোমাকে দিয়ে দিব, তুমি সুস্থ হয়ে যাবে। এরপর তারা দুজন রেলওয়ে স্টেশনে চলে আসে। লি টিকিট কেটে গিয়ে দেখে মিন অজ্ঞান হয়ে পড়ে আছে। এর কারণ সে গতকালকের ওষুধ খায়নি। এই দেখে লি তাকে কোলে নিয়ে দৌড়াতে থাকে। সেখানে আবার চ্যান তাদেরকে খুঁজে বেড়াচ্ছিল। সে লিয়ের পিছু নেয়। রাস্তার লোকজন লিকে দেখিয়ে দেয় সাবওয়ে দিয়ে গেলে দ্রুত হসপিটালে যেতে পারবে। এদিকে চ্যান দ্রুত ফোন করে ডংলিকে জানায়। লি দৌড়ে সাবওয়ের দিকে যাচ্ছিল। এই খবরটা ডংলি মিস্টার কিমকে জানায়, আর কিমের থেকে জানতে পারে পার্করা। এদিকে লি সেই সাবওয়ের সামনে এসে কোনো এক কারণে ভয় পাচ্ছিল, তবুও সাহস জুগিয়ে সেটার ভেতরে প্রবেশ করে, কিন্তু অতীতের একটা করুণ স্মৃতি মনে পড়ে যাওয়াতে সেখানেই অজ্ঞান হয়ে যায়। কিছুক্ষণ পর পার্করা সেখানে অ্যাম্বুলেন্স নিয়ে চলে আসে। দেখা যায় দুজনকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হচ্ছে। তাদের সাথে চ্যানও অ্যাম্বুলেন্সে উঠে পড়ে। সে দেখে রাস্তায় প্রচন্ড ট্রাফিক জ্যাম হয়ে আছে, তাই ডংলিকে বিষয়টা জানায়। তারপর ডংলি তার লোকদের কাজে লাগিয়ে সেই রাস্তা ক্লিয়ার করে দেয়। এর ফলে অ্যাম্বুলেন্সটা দ্রুত হসপিটালে পৌঁছাতে পারে। এরপর দেখানো হয় লি আর মিনের ট্রিটমেন্ট করা হচ্ছে। এদিকে এই খবরটা নিউজে দেখানো হচ্ছিল। সবাই জানতে পারে ডাইজু শহরের গ্যাং মেম্বাররা এক মানসিক রোগী এবং তার অসুস্থ মেয়েকে সাহায্য করেছে। এছাড়া জনগণ আরও জানতে পারে
সেই মানসিক রোগী একসময় ফাইটার ছিল, আর সে সাবওয়ে স্টেশনের অ্যাক্সিডেন্টের ঘটনায় অনেক মানুষের প্রাণ বাঁচিয়েছিল। এখানে ফ্ল্যাশব্যাকে পুরো ঘটনাটা ব্যাখ্যা করা হয়। বহু বছর আগে লি আর 5 জন সাধারণ মানুষের মতোই স্বাভাবিক ছিল। ইউন নামের এই মেয়েটাকে সে খুব ভালোবাসত, কিন্তু হোজা তাকে মেয়ের জামাই হিসেবে মানতে চায় না। কিন্তু ইউন তাকে এত বেশি পছন্দ করত যে তার মায়ের অনুমতি ছাড়াই বিয়ে করে ফেলে। এর কয়েক মাস পর তার মাকে ফোন করে বলে, আমি প্রেগনেন্ট, কিন্তু বাচ্চা জন্ম দেওয়ার পর কিভাবে কি করব তা বুঝতে পারছি না। এই বলে হোজার রাগ ভাঙায় এবং তাকে ডাইজুতে আসতে বলে। এরপর দেখানো হয় ইউন ডাইজু সাবওয়ে স্টেশনে তার মায়ের জন্য অপেক্ষা করছে। সেদিনই আবার একটা ট্রেন সেই স্টেশনে অ্যাক্সিডেন্ট করে। লি তার টিম নিয়ে সেখানে রেস্কিউ করতে চলে আসে। প্রথমে এসে সাবওয়ের ভিতরে গিয়ে অনেক যাত্রীকে উদ্ধার করে, তাদের মধ্যে একজন ছিল মিস্টার কিম। এরপর লি দেখে হোজা বাহিরে দাঁড়িয়েই কান্না করছে। সে আসলে অ্যাক্সিডেন্টের আগেই বের হয়ে এসেছিল, কিন্তু ইউন ভেতরে আটকা পড়ে গিয়েছে। এই দেখে লি দ্রুত সাবওয়ের ভেতরে গিয়ে ইউনকে খুঁজতে থাকে। অনেক খোঁজাখুঁজির পর দেখে ইউন অজ্ঞান অবস্থায় পড়ে আছে। লি দ্রুত তার মাস্ক খুলে ইউনকে পরিয়ে দেয় এবং তাকে কাঁধে করে বাহিরে নিয়ে আসার চেষ্টা করে, কিন্তু এক্সিটের গেটগুলো বন্ধ হয়ে গিয়েছিল। এদিকে দূষিত বায়ুর কারণে লি শ্বাস নিতে পারছিল না। কিছুক্ষণ পরেই তাদেরকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করা হয়। দেখা যায় ইমার্জেন্সিতে ইউনের ডেলিভারি করানো হচ্ছে। মিন সেদিন বেঁচে গেলেও ইউন মৃত্যুবরণ করেছে। লি সেই ট্রমার কারণে তার মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছিল। ঘটনা প্রবাহ বর্তমানে ফিরে আসে। সবাই তাদের নিউজ দেখে খুব ইমোশনাল হয়ে পড়ে। এর কয়েকদিন পর তাদেরকে সিউল হসপিটালে ট্রান্সফার করা হয়। সেখানে মিন তার বন্ধুদের সাথে দেখা করে। এই বাচ্চাগুলো তার মতো খুব অসুস্থ। মিন তাদেরকে বলে লিসাং তার উপহার পেয়ে খুব খুশি হয়েছে। অপরদিকে মিস্টার কিম ডংলিকে ফোন করে ধন্যবাদ জানায়। ডংলি সাহায্য না করলে তাদের খুঁজে পেত না। আসলে ওই ঘটনার পর লিয়ের মতো তারও সাবওয়েতে ঢুকতে ভয় করত, তাই সে গ্যাং ছেড়ে ভালো হওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। এরপর দেখা যায় লি হসপিটালেই বাচ্চাদের সাথে সময় কাটায়, মিনের সাথে খাওয়া দাওয়া করে। একদিন কে ড্রামা দেখার সময় লি ভুল করে মিনের সফট ড্রিঙ্কস খেয়ে ফেলে, তাই সে দ্রুত আরেকটা ড্রিঙ্কস কিনে নিয়ে আসে। সেটা খোলার সময় মিনের আঙুল সামান্য কেটে যায়। এই সামান্য রক্তক্ষরণের ফলেও তার সমস্যা হবে, তাই ডক্টররা রক্ত বন্ধ করার ট্রাই করছিল। এরপর দেখানো হয় দ্রুত তাকে চেক আপ করাতে নিয়ে যাওয়া হচ্ছে। সেই চেক আপ করার সময় মিন খুব ব্যথা পাচ্ছিল, কিন্তু বেচারির এই অবস্থা সহ্য করা ছাড়া কোনো উপায় নেই। এরপর ডক্টররা পার্ককে জানায় মিনের সাথে তার বাবার ব্লাড ম্যাচ করেনি, তাই বোন ম্যারো ট্রান্সপ্লান্ট করা যাবে না। মিনের সাথে ম্যাচ করে এমন কাউকে খুঁজে বের করতে হবে। এদিকে অনেক রাত হয়ে যাওয়ার পরেও মিনকে বেডে দেওয়া হচ্ছিল না, তাই লি টেনশনে রিসিপশনে এসে মিনের ব্যাপারে জিজ্ঞেস করে। তখন পার্ক তাকে মিনের কাছে নিয়ে যায়। মিনের শারীরিক অবস্থা খুব খারাপ, তাই আলাদা একটা রুমে শিফট করা হয়েছিল। ড্রিঙ্কসের ক্যানটা খুলে না দেয়াতে লি তার কাছে ক্ষমা চায়। মিন তার আঙুল দেখিয়ে বলে এখন আর রক্ত পড়ছে না, তাই ক্ষমা চাইতে হবে না। এরপর লি সেই রুমে ঢুকতে চাইলে পার্ক তাকে বাধা দেয়, বলে তুমি মিনের কাছে যেতে পারবে না, কারণ সে পুরোপুরি সুস্থ হয়নি। লি জানায় তার শরীরের সব রক্ত দিয়ে দিবে, কিন্তু পার্ক বলে তোমার রক্ত মিনের কোনো কাজে আসবে না। এই শুনে লি ভাবে সে মানসিকভাবে অস্বাভাবিক হওয়াতে তার রক্ত নেওয়া হবে না। এটা মনে করে সে নিজেকে নিজেই মারতে থাকে এবং অঝরে কান্না করতে করতে বাহিরে চলে যায়। এরপর হোজা তাকে শান্ত করতে আসে। লি খুব মন খারাপ করে দাঁড়িয়েছিল। হোজা তাকে বলে তুমি খুব স্ট্রং একটা ছেলে, এভাবে ভেঙে পড়লে চলবে না। মিন বড় হলে তাকে বিয়ে দিতে হবে, তাই এখনই মনটাকে শক্ত করে নাও। এই বলে তাকে শান্ত করে। লি খুশি হয়ে তাকে নিজের হাতে নুডলস বানিয়ে খাওয়ায়। এরপর দিন মিনের বন্ধুরা তার জন্য অনেকগুলো স্টিকার নিয়ে আসে, বলে এগুলো দেখে আমাদের কথা মনে পড়বে, এতে তুমি খুশি থাকবে। এই শুনে মিন কান্না করে। কিছুক্ষণ পর লি এসে তাদের সাথেই স্টিকার লাগাতে শুরু করে। তখনই আবার কয়েকজন এসে লিকে জড়িয়ে ধরে। এরা ছিল লিয়ের সহকর্মী, নিউজে তার খবর দেখে সান্ত্বনা দিতে এসেছে। এদিকে সেই সাবওয়ে অ্যাক্সিডেন্টে লি যাদের প্রাণ বাঁচিয়েছিল তারাও চলে এসেছে এবং হোজাকে বলে আপনার মেয়ের হাজবেন্ড খুব ভালো মানুষ, আমরা তাকে সাহায্য করতে এসেছি। ওইদিকে সেই মাতাল লোকটা তার স্ত্রীকে নিয়ে হাজির হয়। পার্ককে বলে আমাদের রক্ত পরীক্ষা করে দেখুন, মিনের সাথে ম্যাচ হতে পারে। তবে শুধু এরাই নয়, সেই বেসবল প্লেয়ারদের থেকে নিয়ে ডাইজু শহরের গ্যাং মেম্বাররা সবাই লাইন ধরে তাদের ব্লাড টেস্ট করাচ্ছিল। এমনকি এটিএম বুথে সাহায্য করা সেই মেয়েটাও তাদের বান্ধবীদের নিয়ে আসে। সবার একটাই চাওয়া, মিনকে সুস্থ করে তোলা। এরপর দেখানো হয় লি তার মেয়ের সাথে গল্প করছে। মিন বলে আমি ভাবতাম আমার বাবা খুব স্মার্ট একজন কেউ হবে, কিন্তু তুমি সেই ভাবনার পুরো বিপরীত।
তবে এখন তোমাকে ছাড়া আমি এক মুহূর্তও কল্পনা করতে পারি না। তুমি পৃথিবীর সেরা বাবা। এই বলে তাকে জড়িয়ে ধরে এবং অঝরে কান্না করতে থাকে। লিও তার মেয়েকে এত বেশি ভালোবাসে যে কথার মাধ্যমে তা প্রকাশ করতে পারে না, শুধু বলে তুমি খুব কিউট মেয়ে। আমার একটাই ইচ্ছা, সেটা হলো তুমি দ্রুত সুস্থ হয়ে যাও। শেষের দিকে দেখানো হয় মিনের ট্রিটমেন্ট সফল হয়েছে। এখন সে স্কুলে পড়াশোনা করে। লি তাকে প্রতিদিন স্কুল থেকে নিতে আসতো। তাকে একটা ছেলের সাথে দেখে বলে, ওই ছেলেটা কি তোমার বয়ফ্রেন্ড? আমি পারমিশন না দেওয়া পর্যন্ত কাউকে ডেট করতে পারবে না। মিন তার হাতে ব্যাগ দিয়ে হেঁটে চলে যায়। আর এই খুনসুটিময় দৃশ্যের মাধ্যমেই এই ছোট্ট সুন্দর গল্পটার সমাপ্তি ঘটে।